এত সহজেই মুচমুচে খাজা বানিয়ে ফেলুন। আজকে থাকবে একসাথে দুইটা রেসিপি। অনেক বেশি মুচমুচে ক্রিসপি খাজা থাকবে, সব থেকে সহজভাবে অল্প উপকরণে অনেক বেশি মজাদার একটি বিস্কুট। সকাল বিকালের নাস্তায় চায়ের সাথে এই রেসিপি দুটো সেরা হবে। প্রথমেই থাকবে স্পেশাল খাজার রেসিপি। এর জন্য নিয়ে নিলাম 1.5 কাপ পরিমাণ ময়দা। এখানে মেজারমেন্ট কাপের প্রয়োজন হবে না, যে কোনো বাটি দিয়ে মেপে নেওয়া যাবে। অল্প একটু লবণ দিয়ে লবণের সাথে ময়দাটাকে ভালোভাবে মিশিয়ে অল্প অল্প করে নর্মাল ঠান্ডা পানি দিয়ে একটা ডো তৈরি করতে হবে। পানিটা অবশ্যই নর্মাল তাপমাত্রায় থাকবে, আর একবারে বেশি পানি দিয়ে দিবেন না, অল্প অল্প করে অ্যাড করবেন আর মাখতে থাকবেন। এই ডোটা খুব বেশি নরম হবে না, আবার খুব বেশি শক্তও হবে না। আমরা বাড়িতে নর্মালি যে রুটি তৈরি করি সেরকমই হবে এটা। ডোটাকে এভাবে অনবরত কিছুক্ষণ মথে নেবেন। আর দেখুন, ডোটা খুব বেশি নরম হয়নি, আবার খুব বেশি শক্তও হয়নি। এখন এই ডোটাকে রেস্টে রাখবো প্রায় 10 থেকে 15 মিনিটের মতো। অবশ্যই ঢেকে রাখতে হবে। এখন চলুন একটা চিনির শিরা তৈরি করি। যেই কাপ দিয়ে ময়দা মেপেছিলাম সেই কাপের 1 কাপ নিয়ে নিলাম চিনি। একই কাপ দিয়ে 1 কাপ পানি নিতে হবে। 2টা এলাচ দিয়ে দিলাম। চিনির শিরাটা কিছুক্ষণ জাল করে নিতে হবে। 2 আঙ্গুল দিয়ে এরকম চেক করে দেখবেন, যদি দেখেন এক তার হয় তাহলে বুঝবেন হয়ে গেছে। এটা এখনও হয়নি, আরও কিছুটা জাল করে নিতে হবে। আরেকটু জাল করে নেওয়ার পর এখন আবারও চেক করে নিচ্ছি। দেখুন, এখন কিন্তু এক তার হয়েছে। শিরাটা এরকম এক তার হলেই চুলা বন্ধ করে দিবেন। এর থেকে বেশি শিরা ঘন করা যাবে না। এক তারের মতো হলেই চুলা বন্ধ করে দিতে হবে। চুলা বন্ধ করে এটা ঢেকে রাখবো। শিরা পুরোপুরি ঠান্ডা করা যাবে না, কিছুটা গরম থাকা অবস্থায় আমরা এটা ব্যবহার করব। এখন একটা বাটিতে 3 চা চামচ ঘি নিয়ে নিলাম। হাতের কাছে ঘি না থাকলে তেল নেওয়া যাবে। এখানে নিয়ে নিলাম 3 চা চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। হাতের কাছে কর্নফ্লাওয়ার না থাকলে সমপরিমাণ ময়দা দিয়ে দিবেন। এরকম পাতলা একটা বেটার তৈরি করতে হবে। ভালোভাবে মিশিয়ে এক সাইডে রেখে দিব। এদিকে আমাদের ডোটা কিন্তু একদমই সেট হয়ে গেছে। এখন এই ডোটাকে একটু মথে নিতে হবে। ডোটাকে মথে নেওয়ার পর হাতে নিয়ে এরকম একটা লম্বা লেচি কেটে নিব। এরপর এই ডোটাকে সমান সমান 5টি ভাগে ভাগ করে নিতে হবে। প্রত্যেকটা ভাগ হাতে নিয়ে এরকম মসৃণ করে নেবেন, তাহলে রুটি বানাতে খুব সুবিধা হবে। 1 ভাগ ডো নিয়ে রুটি বানাতে চলে যাব। কিছুটা করে ময়দা দিয়ে একটা রুটি বানিয়ে নিতে হবে। এই রুটিটা খুব বেশি মোটাও হবে না, আবার অনেক বেশি পাতলাও হবে না। দেখুন, আমি একটা বড় রুটি বানিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন রুটি কতটুকু পাতলা হয়েছে। খুব বেশি মোটাও হবে না, আবার খুব বেশি পাতলাও হবে না। এখন যেই পাত্রে রুটি রাখবো সেখানে কিছু ময়দা ছিটিয়ে দিলাম। এর ফলে এর নিচে রুটি লেগে যাবে না। আরও একটা রুটি বানিয়ে নিয়েছি। চেষ্টা করবেন প্রত্যেকটা রুটি সমানভাবে বেলতে। এই রুটিটাও প্লেটে রাখতে হবে। এর জন্য আগের যে রুটি বানিয়েছিলাম সেটার উপরে কিছু ময়দা দিয়ে দিলাম। ময়দা দেওয়ার পর উপরে রুটি রাখতে হবে, তাহলে একটার সাথে আরেকটা লেগে যাবে না। এভাবেই প্রত্যেকটা রুটি বানিয়ে নিব। এখন আমি সব শেষ রুটিটা বানাচ্ছি। একটা বড় রুটি বানিয়ে নিয়েছি। ঘি ও কর্নফ্লাওয়ারের যে মিশ্রণটা রেডি করেছিলাম সেটা ব্রাশের সাহায্যে এভাবে দিয়ে দিব। সম্পূর্ণটাতেই খুব ভালোভাবে এই মিশ্রণটা লাগিয়ে নিতে হবে। ঘি ও কর্নফ্লাওয়ারের মিশ্রণটা লাগিয়ে নেওয়ার পর উপরে ময়দা ছিটিয়ে দিতে হবে। তার উপরে যে রুটিগুলো বানিয়ে রেখেছিলাম সেখান থেকে একটা নিয়ে নিলাম। উপরে এইভাবে সমান করে বিছিয়ে দিবেন। হালকা করে একটু টেনে সমান করে দিবেন। একইভাবে এই রুটির উপরেও ঘিয়ের মিশ্রণটা ব্রাশ করে দিতে হবে। সম্পূর্ণ রুটির উপরেই ঘিয়ের মিশ্রণটা ভালোভাবে লাগিয়ে নেবেন। একইভাবে উপরে আবারও ময়দা দিয়ে দিলাম। এখন এখানে আরেকটা রুটি দিয়ে দিব। এভাবেই প্রত্যেকটা করে নিব। উপরে সব শেষ রুটিটা দিয়ে দিয়েছি। রুটির উপরে ঘিয়ের মিশ্রণটা ভালোভাবে লাগিয়ে নিতে হবে। মিশ্রণটা ভালোভাবে লাগানো হয়ে গেলে এর উপরে কিন্তু ময়দা দেওয়া যাবে না। এখন নাইফের সাহায্যে রুটিটাকে এইভাবে কেটে নিতে হবে। দেখুন আমি কিভাবে কাটছি। এগুলো একটু মোটা করে কাটবেন, খুব বেশি মোটাও করবেন না, আবার খুব বেশি চিকনও করবেন না। এ পর্যায়ে আপনি যতগুলো ভাগে কেটে নেবেন খাজার পরিমাণ ততগুলোই হবে। সবগুলো কেটে নেওয়া হয়ে গেলে 1 ভাগ অংশ খুবই আলতো হাতে এইভাবে রোল করে নিব। খুব সাবধানে এই কাজটা করতে হবে। কোনো দিকে বাড়তি অংশ থাকলে 2 হাত দিয়ে আলতো করে চেপে চেপে সমান করে নিতে হবে। একটা বাড়তি লেস থাকবে, এটা টেনে উপরের একটা অংশের সাথে আলতো করে মিশিয়ে দিবেন। খুবই আলতোভাবে প্রেস করতে হবে। এটা আঙ্গুলের সাহায্যে এইভাবে চেপে চেপে মিশিয়ে নিতে হবে। এটা বানানো কিন্তু খুবই সহজ। ঠিক একইভাবে আরও একটা বানিয়ে নিলাম। সবগুলো বানিয়ে নিয়েছি। একটা ভাগ নিয়ে যেখানে রুটি বেলেছিলাম সেখানে রাখবো। এখন হাতের সাহায্যে খুবই আলতোভাবে এটা প্রেস করে নেবেন। এভাবে একটু চেপে নিলেই দেখবেন এখানে খুব সুন্দর একটা শেপ চলে এসেছে। এটা কিন্তু খুব বেশি পাতলা হবে না, একটু মোটা হবে। আঙ্গুলের সাহায্যে এরকম আলতোভাবে প্রেস করলেই হয়ে যাবে। এটা বেলে নেওয়ার কোনো দরকার নেই। এভাবে প্রত্যেকটা বানিয়ে নিব। এই শেপগুলো যেখানে রাখবেন সেই জায়গায় তেল ব্রাশ করে ফাঁকা ফাঁকা করে রাখবেন। খেয়াল রাখবেন একটার সাথে আরেকটা যেন লেগে না যায়। একইভাবে সবগুলো বানিয়ে তারপর ভাজতে চলে যাব। এই খাজাগুলো অবশ্যই ডুবো তেলে ভাজতে হবে। তেলটা ভালোভাবে গরম করে নিতে হবে।
তেল গরম হয়ে যাওয়ার পর চুলার আঁচ একটু কমিয়ে দিবেন। চুলার আঁচ বেশি থাকলে উপরে কালার চলে আসবে, ভেতরটা পারফেক্টভাবে হবে না। আর তেলটা কিন্তু ভালোভাবে গরম করে নিতে হবে। তেল কম গরম হলে এটা পারফেক্টভাবে ভাজা হবে না। তেলে দেওয়ার পর দেখবেন এটা উপর দিকে উঠে আসবে। প্রথম দিকে উপরে গরম তেল দিয়ে তারপর চামচের কোণার সাহায্যে এভাবে আলতো করে ছাড়িয়ে দিবেন। তাহলে প্রত্যেকটা লেয়ার খুলে এটা পরিমাণে অনেকটাই বড় হয়ে যাবে। আর উপরে বারবার গরম তেল দিয়ে দিবেন, তাহলে এর ভেতরে পারফেক্টভাবে ভাজা হবে। এই খাজাগুলো ভাজতে কিন্তু খুব বেশি সময় লাগে না। প্রত্যেকটা খাজা ভাজতে 3 থেকে 3.5 মিনিটের মতো সময় লাগবে, এর থেকে বেশি সময় কিন্তু লাগবে না। চুলার একটু কম আঁচে ভাজবেন, চুলার আঁচ খুব বেশি বাড়িয়ে দিবেন না। এটা উল্টে দিলাম, দেখুন নিচে কিন্তু খুব সুন্দর একটা কালার চলে এসেছে। উল্টে দেওয়ার পরেও উপরে গরম তেল দিয়ে দিতে হবে, তাহলে ভেতরটা খুব মুচমুচে হবে। এই খাজাগুলো খুব বেশি বাদামি করে ভাজবেন না, এরকম হালকা একটু ব্রাউন কালার হলেই নামিয়ে ফেলবেন। এখন তেলটা ঝরিয়ে নিব। এর মাঝে কিন্তু প্রচুর তেল থাকে, প্রত্যেকটা লেয়ারের মাঝে তেল ঢুকে থাকে, তাই তেলটাকে এরকম একটু ঝাঁকিয়ে ঝাঁকিয়ে ঝরিয়ে নেবেন। প্রত্যেকটা খাজাই একইভাবে ভেজে নিব। আমার সবগুলো ভাজা হয়ে গেছে। এই খাজাগুলো এখন কিছুটা গরম আছে, আর চিনির শিরাটাও কিছুটা গরম আছে। চিনির শিরা এবং খাজা দুইটাই কিন্তু কিছুটা গরম থাকতে হবে। যদি দেখেন শিরা ঠান্ডা হয়ে গেছে, তাহলে চুলার উপর দিয়ে একটু গরম করে নেবেন। আবার অনেক বেশি গরম থাকা যাবে না, দুইটাই হালকা গরম থাকতে হবে। এই হালকা গরম শিরা চামচের সাহায্যে হালকা গরম খাজার উপরে দিয়ে দিব। প্রতিটা লেয়ারে লেয়ারে চিনির শিরা দিয়ে দিতে হবে। শিরা এবং খাজা দুইটাই কিছুটা গরম থাকার ফলে এর ভিতরে শিরাটা খুব ভালোভাবে ঢুকে যাবে আর অনেক বেশি মুচমুচে হবে। মুচমুচে এই খাজাগুলো যে কোনো এয়ারটাইট বক্সে করে 1 সপ্তাহের মতো নর্মাল তাপমাত্রায় সংরক্ষণ করা যাবে। এবার চলুন সবচেয়ে সহজভাবে মজাদার একটি বিস্কুটের রেসিপি শেয়ার করি। বিস্কুট বানানোর জন্য নিয়ে নিলাম 1.5 কাপ পরিমাণ ময়দা, চাইলে আটাও নেওয়া যাবে। রান্নার রেগুলার তেল দিয়ে দিলাম 2 টেবিল চামচ ও কিছুটা লবণ দিয়ে দিলাম। ময়দার সাথে তেলটাকে হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। অবশ্যই হাত দিয়ে এভাবে ঘষে ঘষে মিশিয়ে নেবেন। ভালোভাবে মেখে নেওয়ার পর হাতে কিছুটা ময়দা নিয়ে এরকম দলা পাকিয়ে দেখবেন। দলা পাকানো গেলে বুঝতে হবে এটা পারফেক্টভাবে মাখানো হয়েছে। এরকম দলা পাকানো না গেলে আরও একটু তেল দিয়ে মেখে নেবেন। এখন একটা বাটিতে নিয়ে নিলাম 1/2 কাপ পরিমাণ চিনি ও 1/2 কাপ পরিমাণ লিকুইড দুধ। হাতের কাছে দুধ না থাকলে এখানে নর্মাল পানিও নেওয়া যাবে। দুধটাকে আগে থেকে জাল করে নর্মাল করে নিয়েছিলাম। এখন এই চিনির সাথে দুধটাকে আলতো হাতে মিশিয়ে নিতে হবে। এই বিস্কুট বানাতে চিনিটাকে একদম দুধের সাথে গলিয়ে ফেলা যাবে না, চিনিটা একটু আস্তে আস্তে থাকবে। বিস্কুটের মাঝে চিনিটা একটু আস্তে আস্তে থাকলেই খেতে বেশি ভালো লাগবে। এখন এই ময়দার মাঝে চামচের সাহায্যে এইভাবে কিছুটা করে দুধের মিশ্রণ দিয়ে দিব। এরকম চামচের সাহায্যে দিলে চিনি সহই দুধটা দেওয়া যাবে, নাহলে উপর থেকে শুধু দুধটাই পড়বে। তাই চিনিটা এইভাবে চামচের সাহায্যে দিবেন। অল্প অল্প করে দুধ ও চিনির মিশ্রণ দিয়ে একটা ডো বানিয়ে নিতে হবে। এই ডোটা খুব বেশি নরমও হবে না, আবার খুব বেশি শক্তও হবে না। আমরা নর্মাল যে রুটি পরোটা তৈরি করে থাকি সেরকমই হবে এই ডোটা। আর এখানে দেখুন কতটুকু দুধ বেশি হয়েছে। অবশিষ্ট দুধটুকু দিয়ে আরও কয়েকটি বিস্কুট বানানো যাবে। এই ডোটা কিন্তু রেস্টে রাখা যাবে না, মেখে নেওয়ার সাথে সাথেই বানিয়ে ফেলতে হবে। এখন বিস্কুটগুলো বানাতে চলে যাব। এর জন্য একটা প্লেটে কিছুটা তেল ব্রাশ করে নিলাম। 2 হাতে কিছুটা তেল মেখে এখান থেকে কিছুটা করে ডো নিয়ে একটা চামচের সাহায্যে মেপে নিব। প্রত্যেকটা অংশ এভাবে মেপে নেবেন, তাহলে বিস্কুটগুলো সমান সমান হবে। শেপ দেওয়ার আগে বিস্কুটগুলোকে প্রথমে এভাবে একটু মসৃণ করে নিতে হবে। তারপর এরকম একটু লম্বাটে শেপ দিলাম। আপনার নিজের পছন্দ মতো যে কোনোভাবে এই শেপটা দিতে পারবেন। এরপর একটা নাইফের উল্টা সাইড দিয়ে বিস্কুটের মাঝে এইভাবে দাগ কেটে নিব। দাগটা অবশ্যই একটু গভীর করে দিবেন। বিস্কুট বানানো হয়ে গেলে যেই প্লেটে তেল ব্রাশ করেছিলাম সেখানে রেখে দিলাম। অবশ্যই তেল ব্রাশ করে তারপর রাখবেন, না হলে এটা নিচে লেগে যাবে। একইভাবে আরও একটা বিস্কুট বানিয়ে নিচ্ছি। আপনারা নিজেদের পছন্দ মতো যে কোনো শেপে বিস্কুটগুলো বানিয়ে ফেলতে পারবেন। একটু গভীর করে দাগ কাটবেন, তাহলে ভাজার পরে বিস্কুটের উপরে দাগটা বোঝা যাবে। সবগুলো বিস্কুট একইভাবে বানিয়ে নিব। দেখুন আমি সবগুলো বিস্কুট বানিয়ে নিয়েছি। এগুলো বানানোর সাথে সাথেই ভাজতে চলে যেতে হবে। এর জন্য চুলায় একটা প্যানে তেল গরম করে নিয়েছি। তেলটা খুব বেশি গরম করা যাবে না, তেল খুব বেশি গরম হলে উপরে কালার চলে আসবে, ভেতরে পারফেক্টভাবে হবে না। তেলটা মিডিয়াম গরম হলে এখানে বিস্কুটগুলো দিয়ে দিলাম। এরপর চুলার একটু কম আছে বিস্কুটগুলোকে একটু সময় নিয়ে উল্টে পাল্টে ভেজে নেবেন, যেন বিস্কুটের ভেতর পর্যন্ত মুচমুচে হয়। অবশ্যই চুলার আঁচ একটু কমিয়ে দিবেন, আবার অনেক বেশি কমিয়ে দিবেন না। চুলার মিডিয়ামের থেকে একটু কম আছে বিস্কুটগুলো ভাজতে হবে। দেখতেই পাচ্ছেন বিস্কুটগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে। বেশ কিছুক্ষণ ভেজে নেওয়ার পর দেখবেন বিস্কুটের উপরে সুন্দর একটা কালার চলে এসেছে। এরকম একটু সোনালি কালার হলেই বিস্কুটগুলো উঠিয়ে নিতে হবে।
ঠান্ডা হয়ে যাওয়ার পর এর কালার আরও অনেকটাই গাঢ় হয়ে যাবে। রেসিপি ভালো লাগলে আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল লেখা বাটনটাতে ক্লিক করে রাখতে পারেন। আর যারা ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন তারা আমার ফেসবুক পেজটিকে লাইক ও ফলো করে রাখতে পারেন। বিস্কুটগুলো কতটা সুন্দর হয়েছে সেটা নিশ্চয়ই আর বলে বোঝাতে হবে না। এগুলো খেতে কিন্তু অনেক বেশি মজার হয়। আপনারা একবার হলেও বাসায় ট্রাই করবেন, তারপর কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজকের 2টি রেসিপির মধ্যে কোন রেসিপিটা আপনাদের কাছে বেশি ভালো লেগেছে সেটাও কিন্তু জানাবেন। আপনাদের লাইক এবং কমেন্টস আমাকে অনেক বেশি উৎসাহিত করে।